আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলো ডায়েরির পক্ষ থেকে আমি লিসা। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলো ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? ধন্যবাদ। বিয়ে বাড়ি থেকে দৌড়ে পালাচ্ছি, কারণ যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সে আমার একমাত্র মামাতো ভাই, মাফিয়া প্লাস ডাক্তার সায়ান চৌধুরী। বিয়েটা আসলে আমার ছিল না, বিয়েটা ছিল সায়ান ভাইয়ার সাথে আমারই একমাত্র বড় বোনের। কিন্তু বিয়ের দিন আপুকে রিজেক্ট করে আমাকে করতে চেয়েছেন, তাই সাজার জন্য আমাকে আলাদা রুমে রেডি হওয়ার জন্য দিয়েছে। আর আমি সেই সুযোগে আমার বেস্ট ফ্রেন্ড ইমার সাহায্যে বাড়ি থেকে পালিয়েছি। জানি না বাড়িতে এখন কি আলামত হচ্ছে, আমি দৌড়াতে দৌড়াতে কোথায় যাচ্ছি সেটাও জানি না আমি। কিন্তু এটা জানি আমার এই গ্রাম থেকে যে কোনো মূল্যেই বের হতে হবে, তা না হলে ভাইয়ের কবলে পড়তে বেশি সময় লাগবে না। আর যদি একবার ভাইয়ের কবলে পড়ি তাহলে আমাকে আর মনে হয় কেউ খুঁজে পাবে না। আমার প্রথমেই সন্দেহ হয়েছে, হঠাৎ করে আপুকে বিয়ে করতে রাজি হয়ে গেল কেন? ভাইয়া ভাইয়া তো জানতো আপু আরেকজনকে ভালোবাসে, আর রাজি হয়েও কেন এখন আপুকে রেখে আমাকে বিয়ে করতে চায়? কিছুই মাথায় আসতেছে না। বিকেল হয়ে আসছে, আসরের আজান দিতেছে, তা কানে আসছে, তার মানে 4টা বাজে। কোথায় যাব সেটা না ভেবেই কিছু টাকা আর 2-3টা কাপড় আর মোবাইল নিয়ে বের হয়ে গেছে বাড়ির পিছন দিক দিয়ে। তেমন বড় করে হচ্ছে না, তাই মানুষ কম আর ঝামেলাও কম। কোথায় যাওয়া যায় চিন্তা করতে করতে হঠাৎ আমার কলেজের এক বান্ধবীর কথা মনে পড়েছে। তার সাথে ইন্টার ফার্স্ট ইয়ারে ভালোই সখ্যতা হয়েছিল আমার, তাই তাড়াতাড়ি তার মোবাইলে ফোন দিতে ব্যাগ থেকে মোবাইল বের করে দেখি মোবাইলে ভাইয়ার 48টা ফোন, 27টা মেসেজ, আবার এখনও বাজতেছে। আমি মাত্রই বাড়ি থেকে 40 মিনিটের দূরে ব্রিজে আছি। ভাইয়া বাইক দিয়ে আসলে এখনই আমাকে ধরে ফেলবে, আর ধরে ফেললে আমি শেষ। তাই পিছনে তাকিয়ে দেখি একটা মিশু আসছে, তাই তাড়াতাড়ি হাত উঠালাম। আমার হাত উঠানোতে মিশুকওয়ালা দাঁড়ালে আমি তাকে জিজ্ঞেস করলাম, মামা নরসিংদী যাবেন? জামু, উঠুন। আমিও আর সময় নষ্ট না করে গাড়িতে উঠে বসলাম। এখনও ভাইয়ের ফোন বাজতেছে, যেতে যেতে পরিচয়টা দিয়েই দিই। আমি নুসা আহমেদ, আমরা 2 বোন, এক ভাই, বড় বোন নিশি, তারপর ভাই নিশাত, আর তারপর আমি নুসা। আমি এবার ইন্টার 2য় বর্ষ, আর আপু অনার্স 4র্থ বর্ষ, আর ভাইয়া 2য় বর্ষ। আমি ছোট বলে সবার আদরেরই বটে। আর যার কথা এতক্ষণ বলছি, সায়ান চৌধুরী, সে আমার একমাত্র মামার একমাত্র সন্তান। তার কোনো ভাই বোন নাই, সে একজন হার্ট সার্জন। তারপরও আবার মাফিয়া। মাফিয়া এটা অবশ্য আমি অন্য মানুষের কাছ থেকে শুনেছি, আমার বাড়ির কেউই এটা বিশ্বাস করে না, একমাত্র আমার বাবা ছাড়া। আমার আম্মুর তো খুব আদরের ভাইয়ের ছেলে সায়ন ভাইয়া, নিজের ছেলের থেকে বেশি ভালোবাসে। আমি বরাবরই ছোটবেলা থেকে তার আর কাউকে ভয় না পেলেও জমের মতো ভয় পাই ভাইয়াকে। আপু ভাইয়ার 1 বছরের ছোট, নিশাত ভাইয়া 4 বছরের ছোট, আর আমি 7 বছরের, মানে উনি আমার 7 বছরের বড়। বলতে বলতে নরসিংদী আর সেই নগর চলে আসছি। 20 টাকা দিয়ে গাড়ি থেকে নেমে পড়লাম। মোবাইলের দিকে তাকিয়ে দেখি আরও 12টা মেসেজ, 99+ মিস কল। আমার মোবাইলে 2টা সিম আছে, একটা সবাই জানলেও আরেকটা আম্মু আমি ছাড়া আর কেউ জানে না। সিমে টাকা নেই, তাই দোকান থেকে টাকা ভরে কলেজ বান্ধবী মরিয়মের কাছে ফোন দিলাম। 2বার রিং হতেই ধরে ফেললো। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? ওয়ালাইকুম আসসালাম, মরিয়ম, আমি নুসা। ও, কেমন আছো নুসা? ভালো নাই গো বইন, একটু হেল্প করো প্লিজ, দয়া করে। কেন, কি হয়েছে তোমার? সব বলবো, আগে তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। তুমি কোথায়? আমি তো নরসিংদী আছি। কি? তুমি নরসিংদী? নরসিংদী কোথায় আছো তুমি? জেলখানা মোড়। আচ্ছা,
অপেক্ষা করো, আমি আসতেছি বলে পিছন ফিরে গাড়ি খুঁজতে লাগলাম। অটো দিয়ে যাওয়া যাবে না, কারণ অটোতে সব ভরে, তারপর যাবে। তাই ভালো করে তাকিয়ে দেখছি মিশুক আছে নাকি। ডানে তাকিয়ে দেখি সেই মিশুকটা, যে মিশুক দিয়ে আমি ওই সময় আসছিলাম। আমাকে কিছু খুঁজতে দেখে প্রশ্ন করলো, আফা, আপনি কি কিছু খুঁজতেছেন? আসলে মিশুক খুঁজছিলাম, জেলখানা মোড় যাব। তো উঠে বসেন, আমি দিয়ে আসি। আচ্ছা বলে উঠে পড়লাম। 20 মিনিটের মধ্যে জেলখানা মোড়ে এসে নেমেই ভাড়া জিজ্ঞেস করলাম কত। যা ভাড়া তাই দেবেন। আমি এদিকের ভাড়া জানি না, আসলে আমার এদিকে আসা হয় না। 20 টাকা দিয়ে দেন। আমিও কথা না পারিয়ে টাকা দিয়ে সামনে এগিয়ে মরিয়মকে ফোন দিলাম আর বললাম, কই তুমি? তুমি কই? আচ্ছা আমি আসছি, দাঁড়াও। কিছুটা সামনেই দাঁড়ানো ছিল মরিয়ম আর একটা ছেলে। দেখি বুঝতে পারছি এটা তার মামা। তাই সামনে গিয়ে মামাকে সালাম দিয়ে বললাম, মামা ভালো আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো খারাপ দুটাই নিয়ে আছে। ও মা, তা কেন? মামা সব বলবো আপনাকে, আগে প্লিজ একটু সাহায্য করেন, আমাকে আপনাদের বাড়িতে নিয়ে যান। আচ্ছা আচ্ছা, আসো, বাড়িতে গিয়ে সব শুনবো। তুমি ভালো খারাপ দুইটা নিয়ে কেন আছো? তারপর বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে বাসে উঠে পড়লাম মরিয়মদের বাড়িতে যাওয়ার জন্য। মামা সামনে বসেছে আর পিছনের সিটে আমি আর মরিয়ম। আমার প্রচণ্ড খারাপ লাগছে, হাত পা ব্যথা করছে। অনেক দিন পর অনেকটুকু দৌড়াইছি। এইদিকে সায়ন। নুসার সাহস হলো কিভাবে আমাকে এভাবে ধোকা দেওয়ার, আমার কথার অবাধ্য হওয়ার? দেখ সায়ন, এইভাবে চিল্লাচিল্লি করো না। এটা তোমার নিজের বাড়ি না, এটা তোমার ফুপির শ্বশুর বাড়ি। আর ভুলটা তো আমি নুসা মামুনের দেখছি না, ভুলটা তো আমি তোমার দেখছি, বলে উঠলেন সায়নের আব্বু সাজ্জাদ চৌধুরী। দেখো বাবা, একদম কিছু না বোঝার মতো থাকবে না। নুসা ছাড়া তোমরা সবাই জানো যে আমি কাকে বিয়ে করতে চাই। তাহলে তুমি নিশিকে বিয়ে করার কথা কেন বললা? এখন নিশি মামুনি অত কষ্ট পাচ্ছে। এটা সবটাই সাজানো নিশি আর আমার। আর নিশির অলরেডি পছন্দের মানুষ আছে, আর আমি নিশিকে বোনের মতো দেখি, যেটা আমি কোনো কালেই নুসাকে দেখিনি। এত নাটকের কি আছে? সোজাই তো বলে দিতে পারতে যে নিশিকে নয়, তুমি নুসাকে বিয়ে করবে। বাবা, তুমি কিছু না বুঝে প্রশ্ন করো না। ফুপি তো কিছুদিন আগে একটা কথা বলেছিল, ভুলে গেছো তুমি? কোন কথা? জ্যামের জন্য বিয়ের প্রস্তাব আসায় জ্যামে কি করেছিল মনে আছে? মনে আছে তো। কি হয়েছে? ওইটা দূরের মানুষ ছিল, তাই হয়তো এমন করেছে। আর আমরা তো কাছের মানুষ, আমরা বললে হয়তো কিছুই হতো না, কারণ সব সময় আমাদের সাথেই থাকতো। বাবা, তোমার কথা ভুল। তুমি কি দিনে দিনে ছোট হয়ে যাচ্ছ, যে কিছু বোঝো না? নুসার যদি বিয়ে করার ইচ্ছে থাকতো তাহলে সে আগেই বলতো যে সে বিয়ে করলে কাছে করবে, দূরে করবে না। কিন্তু নুসা তো বিয়েই করতে চায় না। নুসা মামুনি এখন ছোট, তাই এমন করছে। বাবা, তুমি আর দয়া করে আর একটা কথাও বলবে না। আমার মাথা এখন প্রচুর গরম আছে। নুসা তো বিয়ে করতে চায় না, কিন্তু রিলেশন তো আর একটা করে নাই, 10-12টার কম হবে না, যেটা আমার একদমই সহ্য হয় না। এইটুকু বলে বাড়ি থেকে বের হয়ে গেল আর বাইকের কাছে গিয়ে বাইকের ওপর বসে একজনকে ফোন দিল আর জিজ্ঞাসা করলো, কি খবর? পাশে থেকে কেউ কিছু একটা বলল আর এপাশ থেকে সায়ন ডেভিল মার্কা একটা হাসি দিয়ে বলল, আম কামিং ব্যাক ব্ল্যাক ডায়মন্ড। 1 ঘন্টার মতো জার্নি করে মরিয়মদের বাসায় এসে পৌঁছালাম। এই প্রথম আসা আমার মরিয়মদের বাসায়। আগে অনেকবারই বলতো তার বাসায় যেতে, কিন্তু আমার আব্বু আম্মু পছন্দ করে না অপরিচিত মানুষের বাড়ি যাওয়া। বড় কথা হলো এটা মরিয়মের নিজের বাবার বাড়ি না, এটা তার নানু বাড়ি। তাই তেমন একটা গুরুত্ব দিয়ে আসা হয়নি। কিন্তু ভাগ্য বলতে একটা জিনিস আছে, আজ সেটাই প্রমাণ হলো। আসতে হলো মরিয়মের নানা বাড়ি। মরিয়মের নানুর বাড়ি তেমন একটা স্বচ্ছ না, ইটের দেয়াল আর উপরে টিনের চাল, 3টা রুম, বড় একটা উঠান আছে, তার পাশে আরেকটা টিনের ঘর আছে, আবার তার সাথে আরেকটা ছাদওয়ালা ঘর আছে, যেটা মরিয়মের চাচার ঘর। বাড়ির ভিতরে গিয়ে মরিয়মের নানু আর মাকে সালাম দিলাম। তাদের সাথে মাঝে মধ্যে ইমুতে মরিয়মের সাথে কথা বলার সময় কথা হতো,
তাই ওনাদেরকে আমার নতুন করে পরিচয় দিতে হয়নি, আর আমাকেও ওনাদের পরিচয় দিতে হয়নি। মাগরিবের আজান দিয়ে দিয়েছে, সেই কখন আর একটু পরে এশার আজান পড়বে। মরিয়মের রুমে গিয়ে হালকা ফ্রেশ হয়ে যেই বসলাম, তখনই মরিয়ম বলতে লাগলো, ভাই এবার বলো, কি হলো? হঠাৎ করে কোন বিপদে পড়লা যে আগে এতবার বলার পরও আসলা না, আর এবার নিজের ইচ্ছায় চলে আসলা? মরিয়মের কথায় একটা লম্বা দীর্ঘশ্বাস নিলাম। তারপর তাকে সব প্রথম থেকে শেষ পর্যন্ত সব বললাম। আমার কথা শুনে সে অবাক, তাই আমায় জিজ্ঞেস করলো, তুমি তো আমাকে কোনোদিনে তোমার এই সায়ন ভাইয়ের কথা বলোনি। কি আর বলবো, সায়ান ভাইকে আমি জমের মতো ভয় পাই। কেন ভয় পাই জানি না, আমার মতে ভাইয়া কেমন জানি। আর কিছু বলতে যাব, তখনই একটা মেয়ে রুমে আসতে আসতে বলল, মরিয়ম, আমরা চলে যাচ্ছি। এটা বলে আমার দিকে তাকিয়ে বলল, এই মেয়েটা কে মরিয়ম? মরিয়ম আমার দিকে তাকিয়ে বলল, আমার বান্ধবী নুষা। ও, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? ভালো আছি। শোন মরিয়ম, আমরা চলে যাচ্ছি। ওমা, আজকে তোমরা না সোমবারে যাবা? না, তোর দুলাভাই আসতেছে, আসলেই চলে যাব। ও, আবার কবে আসবে? দেখা যাক কবে আসা যায় আবার। বলে উনি ঘর থেকে বের হয়ে গেল। আর আমি মরিয়মকে জিজ্ঞেস করলাম, কে এটা? আম্মুর কাকাতো ভাইয়ের মেয়ে, আমার বোন। তোমার যে বলেছিলাম আমার একটা বোনের হাজবেন্ড সেনাবাহিনী, আর তারাই এখন সিলেটে যাবে। কি? সিলেট? সিলেট ক্যান্টনমেন্টে যাবে নাকি? মরিয়ম প্লিজ বোন, আমার আরেকটু সাহায্য করো। আমাকে আমাকে একটু ওনাদের সাথে যাওয়ার জন্য কিছু একটা করো। মানে কি বলছো এসব? তুমি ওখানে কোথায় যাবে? ওইখানে আমার কাকাতো ভাই আছে, প্লিজ প্লিজ আর একটু করো, প্লিজ প্লিজ। আচ্ছা, দেখতেছি আমি। বলে রুম থেকে বের হয়ে গেল। আর কিছুক্ষণ পর ফিরে এসে বলল, নুষা, তুমি রেডি থেকো, দুলাভাই এসে পড়েছে, খাওয়া দাওয়া করে বের হবে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমার এমন সময়ে সাহায্য করার জন্য। আমি তোমার এই ঋণ কোনো দিন ভুলতে পারবো না। আর সমস্যা নেই, বান্ধবী তো আমরা, তাই না? তারপর সবার থেকে বিদায় নিয়ে ওদের সাথে বের হয়ে গেলাম। তারপর এখান থেকেই সিলেটের বাসে উঠে পড়লাম। এতক্ষণই মোবাইলটা খুললাম, যার কাছে এখন যাওয়ার জন্য মরিয়মদের বাড়ি থেকে বের হয়েছি তার কাছেই ফোন দেওয়ার জন্য। ফোন লিস্ট থেকে ভাবিকে ফোন দিলাম, ভাইয়ের নাম্বার নাই। প্রথম ফোনে রিসিভ হলো না, দ্বিতীয় ফোনে সোয়াদ ফোন ধরলো আর বলল, আসসালামু আলাইকুম নুষা ফুপ্পি, কেমন আছো? আমি ভালো আছি সোয়াদ, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। সোয়াদ, তোমার আম্মু কই? দাঁড়াও, দিতাছি। হ্যালো নুষা, ভাবি কেমন আছেন? ভালো আছি। তুমি কেমন আছো? ভাবি বেশি ভালো না। ভাবি আমি আপনাদের এখানে আসতেছি। কি বলো হঠাৎ এই রাত করে? আর কার সাথে আসতেছো? ভাবি আমি আপনাকে এসে সব কিছুই বলবো। এখন আপনি ভাইকে বলেন আমাকে একটু নিয়ে যেতে। আচ্ছা, বলতেছি। তুমি এখন কই? ভাবি আমি বাসে আছি, আর আমার সাথে বাড়ির কেউ নাই। আপনি প্লিজ এখন বাড়ির কাউকে বলবেন না। আচ্ছা, তুমি কি একলা নাকি সাথে কেউ আছে? সাথে আমার বান্ধবীর বোন আর বোনের জামাই আছে। ও আচ্ছা, সাবধানে আসো, আমি তোমার ভাইয়ের সাথে কথা বলছি। কথা শেষ করে পাশে তাকিয়ে দেখি আমার পাশে একজন মাস্ক পরা ছেলে বসে আছে, কিন্তু এখানে তো মরিয়ম আপু বসেছিল। তাই তাড়াতাড়ি করে বসা থেকে দাঁড়িয়ে দেখি সামনের সিটে তারা দুজন বসে আছে, তাই আবার বসে পড়লাম। আমারও কোনো ইচ্ছা নেই তাদের মাঝখানে থাকার। কি করব ভেবে এতক্ষণে মোবাইলে মেসেজ অপশানে কি মেসেজগুলো পড়তে রাখলাম। মেসেজগুলো এমন ছিল, নুষারানী, কাজটা তুমি একদম ঠিক করলে না। আমাকে রাগিয়ে কি লাভ হবে বলো তো? তার থেকে আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, যেখানেই আছো ভালো মেয়ের মতো চলে আসো, কিছু বলবো না তোমাকে। ভালো মেয়ের মতো ফোনটা রিসিভ করো। তুমি তো জানো আমার রাগ সম্পর্কে, তাই আমার রাগার আগেই আমার কথা শোনো। নুষারানী, রাগের কিন্তু একটা লিমিট থাকে। তুমি কিন্তু আমার রাগের কন্ট্রোল হারাতে বাধ্য করছো। এমন আরও অনেক মেসেজ, আর না পড়ে উপর থেকেই মেসেজগুলো দেখছি। একেবারে
প্রথম থেকেই মেসেজগুলো পড়ছিলাম। পড়ার মাঝে আবার নতুন একটা মেসেজ আসলো। মেসেজটা দেখে আমার কাছে সব কিছু অন্ধকার লাগছিল, গলা যেন শুকিয়ে গেছে। এমনিতেই শীতের কারণে হাত পা বরফ হয়ে আছে। বাড়ি থেকে কিছুই আনি নাই। শীতের কাপড়, তারপর মরিয়ম আসার সময় তার একটা চাদর দিয়ে দিয়েছে। এটাই কোনো রকম বোরখার ওপর পিছিয়ে বসে আছি। মেসেজটা এমন ছিল, অনেক হয়েছে, অনেক সুযোগ দিয়েছি, আর সুযোগ দেব না তোমাকে। আমি আমার রাগের কন্ট্রোল হারিয়ে ফেলেছি। এখন তুমি যেখানে যেতে চাও সেখানে যাবে, কিন্তু সেটা তুমি তোমার ইচ্ছা মতো যাবে না, আমার সাথে আমার ইচ্ছেতে যাবে। রেডি থাকো মাই জান, আম কামিং। মেসেজটার মাঝে কিছু একটা ছিল। খুব ভয় লাগছে। উনি আমাকে ফলো করছে না তো? না, তা কেন কোনোভাবেই হতে পারে না। তাহলে আমি শেষ। গলা শুকিয়ে গেছে। কি করব বুঝতে পারছি না। সবাইকেই হঠাৎ করে সন্দেহ হচ্ছে। তাই তাড়াতাড়ি পাশে তাকিয়ে দেখি ছেলেটা সিটে হেলান দিয়ে ঘুমিয়ে থাকার মতো আছে। ছেলেটার মুখ দেখা যাচ্ছে না, কারণ মুখে মাস্ক পরা আর টুপিওয়ালা জ্যাকেট পরা। শীতের মাঝে এটা তো কমন ব্যাপারই। জানুয়ারি মাস, এটা শীতের প্রকোপটাও বেশি। আজকে সারা দিন রোদ ছিল না, কুয়াশায় ঢাকা ছিল। চোখে প্রচুর ঘুম আসছে, শরীরটাও অনেক ক্লান্ত লাগছে। বিশ্রামের প্রয়োজন, কিন্তু আমি তো ঘুমাতে চাই না। ঘুমালেই বিপদ। যদি কোনোভাবে আমাকে ধরে ফেলে, তখন ঘুমিয়ে পড়লে তো আমি বুঝতেও পারবো না। না, আমাকেই সজাগ থাকতে হবে। ঘুমিয়ে গেলে চলবে না। যতই বলি ঘুমাবো না, ঘুম তো আর মনের কথা শোনে না। চোখ তো আপনিই বন্ধ হয়ে যাচ্ছে। মোবাইলটা খুলে দেখলাম 12টা বাজে। বাসের মধ্যে বসে থাকা অনেকেই অলরেডি ঘুমিয়ে পড়েছে। আমিও জানলার দিকে তাকিয়ে বাইরের দৃশ্য দেখছি। প্রকৃতি কিছুই দেখা যাচ্ছে না। না, যা দেখা যাচ্ছে তা হলো দোকানপাট, লাইটিং, আর মাঝে মাঝেই আমাদের গাড়িকে ক্রস করে যাচ্ছে কয়েকটা গাড়ি। বাইরে তাকিয়ে থাকতে থাকতে কখন যে চোখ লেগে গেল নিজের অজান্তেই বুঝতে পারলাম না। এদিকে নুসা ঘুমিয়ে পড়তে কেউ একজন তার মুখে এমন কিছু একটা দিয়েছে যে সে ঘুমের মধ্যেই জ্ঞান হারিয়েছে। তাকে এখন হাজারো ডাকলেও কোনো সাড়া শব্দ পাবে না। লোকটা তাকে অজ্ঞান করে হাসতে হাসতে বলল, লাস্ট পর্যন্ত জয়টা তাহলে আমারই হলো, কি বলো মিস নুসা? এটা বলে আরও হাসতে লাগলো। আর মরিয়মের বোন আর বোনের জামাইকে ধন্যবাদ দিয়ে বাস ড্রাইভারকে থামিয়ে নেমে পড়লো। লোকটি নুসাকে কোলে নিয়ে বাসের মধ্যে যারা জেগেছিল আর গাড়ি থামার জন্য আর কথা শুনে ঘুমে উঠেছিল সবাই কেমন অদ্ভুত চোখে তাকিয়ে রইল। জ্ঞান ফিরে আসলেও চোখ খোলার সাধ্য হচ্ছে না। তাকানোটা মুশকিল হয়ে পড়ছে। ঘুম চোখে অনুভব করলাম আমি কোথাও শুয়ে আছি, কিন্তু আমার জানা মতে তো আমি বাসের সিটে হেলান দিয়েছিলাম। কিন্তু আমার এমন মনে হচ্ছে কেন আমি বিছানায় শুয়ে আছি। তার মানে কি? আর ভাবতে পারলাম না। তাড়াতাড়ি চোখ খুলে ফেললাম। তাকিয়ে দেখি মাথার উপর সিলিং ফ্যান আর গায়ে একটা ব্ল্যাঙ্কেট জড়ানো। মাথাটা হঠাৎ করেই এক পাশে পেইন হতে লাগলো। তাই আস্তে আস্তে শোয়া থেকে উঠে 2 হাত দিয়ে মাথাটা চেপে ধরলাম আর চিন্তা করতে লাগলাম আমি কোথায়। ভয় হচ্ছে সায়ান ভাইয়ের কাছে এসে পড়েছি না তো, তাহলে আমি শেষ। এসব ভাবছিলাম তখনই বাইরে থেকে একটা ছোট্ট বাচ্চার কান্নার শব্দ আসছে, বিটিভির শব্দ আসছে, আর একটা মহিলার কণ্ঠটা আমার চেনা চেনা। আমাকে লাগছে সালমা ভাবির মতো। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি তো মরিয়মের আপু আর দুলাভাইকে বশির ভাইয়ের ফ্ল্যাটের কথা বলি নাই। শুধু বলেছি সিলেট ক্যান্টনমেন্টের পাশেই হবে। সিলেট যাওয়ার পর বশির ভাইকে ফোন দিয়ে মরিয়মের দুলাভাইয়ের সাথে কথা বলতাম। এটাই আমার প্ল্যান ছিল। কিন্তু এখন চিন্তা হচ্ছে আমি এখানে পৌঁছালাম কেমনে? তারা জানলো কেমনে আমি এখানে আসতে চাই? তাই শিওর হওয়ার জন্য গা থেকে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে নিচে রাখলাম। টাইলস করা, প্রচুর ঠান্ডা। এতক্ষণ পাটা গরম ছিল, নিচে রাখতেই যেন সারা শরীর কেঁপে উঠল। পাশে তাকিয়ে দেখলাম চাদরটা রাখা আছে, তার পাশেই মোবাইলটা।
মোবাইলটা হাতে নিয়ে দেখি 2:26 বাজে। আল্লাহ, আমি এতক্ষণ কেমনে ঘুমালাম? কেউ একবার ডাকও দেয় নাই। মোবাইলের লক স্ক্রিনে একটা মেসেজ জলজল করছে। MSB নাম দিয়ে সেভ করা এই নামের পূর্ণরূপ মাফিয়া শায়ান ভাই। তার মানে শায়ান ভাইয়ের আরেকটা মেসেজ। কাঁপা কাঁপা হাতে মোবাইলের লকটা খুলে মেসেজটা পড়তে লাগলাম। সারপ্রাইজ ইজ ওয়েটিং ফর ইউ। মানে কি? শায়ান ভাইয়া আবার কি সারপ্রাইজ দিবে? ওনার সারপ্রাইজ মানেই তো আমার কাছে ভয়ঙ্কর কোনো কিছু। কারণ শায়ান ভাই সবার কাছে ভালো হলেও আমার কাছে একটা সাইকো। সবার চোখে মানুষকে জীবন দিলেও আমার কাছে মনে হয় সে মানুষের জীবন নেয়। যে কথাটা আজ পর্যন্ত হাসি কাউকেই বোঝাতে পারি নাই। যাকগে, এইসব কথা বাদ দিয়ে এখন আমাকে আগে শিওর হতে হবে আমি কিভাবে এখানে আসতাম। তাই রুমের দরজাটা খুলে যেই বাইরে বের হলাম, চোখে পড়ল সাদিয়া সোয়াদ সোফায় বসে টিভিতে কার্টুন দেখছে। তাদের দেখে তো আমার আরও সন্দেহ হচ্ছে, বিশেষ করে মরিয়মের আপুর আর দুলা ভাইয়ের ওপর। কারণ তারা ছাড়া তো আর কেউ জানে না আমি সিলেট কেন এসেছি। সবই কেমন যেন তালগোল পাকিয়ে গেছে, কোনো কিছুই মিলাতে পারছি না। অঙ্কের সূত্রের মতো, অঙ্কতে যেমন সূত্র না মিললে সব তালগোল পাকিয়ে যায়, সেই অবস্থা এখন আমার। কোন দিক দিয়েই মিলাতে পারছি না। সামনে এগিয়ে সাদিয়াকে বললাম, সাদিয়া। হঠাৎ নুসার ডাকে সাদিয়া পাশ ফিরে তাকিয়ে বলল, নুসা ফুপি, ঘুম থেকে উঠে গেছো? ঘুম ভাঙলো তবে তোমার? সাদিয়ার কথায় সোয়াদও আমার দিকে তাকিয়ে বলল, নুসা ফুপ্পি, তুমি এত ঘুমাও কেমনে? আমি তো রাতে বেশিক্ষণ ঘুমাইতে পারি না, আর দিনের বেলা তো না। আমি তাদের কাছে তাদের দুজনের মাঝে বসে বললাম, আমি ঘুমিয়েছিলাম বলে তাই বলে তোমরা আমাকে ডাক দিবে না? আমি হয়তো একটু বেশি ক্লান্ত বলে বেশি ঘুমিয়েছি। আচ্ছা সোয়াদ, আমাকে এখানে কে নিয়ে এসেছে? আব্বু আর একটা ভাইয়া। না না, ভাইয়া না, আঙ্কেল। আঙ্কেল তোমাকে কোলে করে নিয়ে গেছে। মানে বশির ভাইয়ের সাথে আবার কি আসলো আর আমাকে কোলে নিল? মরিয়মের দুলাভাই না তো? নুসার কথা শুনে সাদিয়া বলল, মরিয়মের দুলাভাই কে ফুপি? আমার বান্ধবীর দুলাভাই। ও ও আচ্ছা, লোকটা কেমন ছিল? কেমন আবার? লম্বা ছিল আর অনেক সুন্দর ছিল। আব্বুর মতো ফর্সা আর আব্বুর থেকেও লম্বা। মানে মরিয়মের দুলাভাই তো বশির ভাইয়ের থেকে লম্বা হবে না? সমান সমান হতে পারে। আর তাছাড়া মরিয়মের দুলাভাই তো শ্যামলা। আচ্ছা সাদিয়া, লোকটা কি রঙের কাপড় পরা ছিল? ভেতরে কি পরা ছিল তা তো জানি না, কিন্তু কালো কালারের জ্যাকেট পরা ছিল। আমি হতাশ আর কিছুটা অস্বস্তি কণ্ঠে বললাম, মরিয়মের দুলাভাইও তো কালো কালার জ্যাকেট পরা ছিল। আমাদের কথার মাঝে ভাবি কোলে একটা বাচ্চাকে নিয়ে রুম থেকে হাসি মুখে বের হতে হতে বলল, নুসা তাহলে ঘুম ভাঙলো? কেমন ঘুম হয়েছে তোমার নুসা? ভাবি আর শরম দিয়ে না, আমি নিজেও অবাক। এতক্ষণ এখানে ঘুমালাম কেমনি? পাক্কা 13 ঘন্টা। কেমনে ঘুমাইলাম? আমার বলতে দেরি সোয়াদা সাদিয়া চিৎকার করে বলল, ও নুসা ফুপি, তুমি 13 ঘন্টা ঘুমিয়েছ? আমরা ভাবছি 2 ঘন্টা ঘুমিয়েছ। ভাবি অবাক হয়ে বলল, নুসা, আল্লাহ তোমাকে হায়াত দেখ। কেমনে ঘুমাইলা এতক্ষণ? তোমার কানে কি আমাদের কোনো শব্দই যায় নাই? না ভাবি। আসার সময় ঘুমের বড়ি টড়ি খেয়ে আসছো নাকি? আমার জানা মতে তো আমি বাসে উঠে কিছুই খাইনি। তাহলে জানি না কি ঘুম দিছো তুমি, এক আল্লাহ আর তুমি জানো। তোমার এই ঘুমের রহস্যটা কি? আমিও জানি না আমার এই ঘুমের রহস্য। আচ্ছা ভাবি, আমাকে কে দিয়ে গেছে? কেন, তুমি যার সাথে এসেছো তোমার মামাতো ভাই? মানে মামাতো ভাই মানে? সাদিয়ার আব্বু তো তাই বললো। নাম বলে নাই? হ্যাঁ বলছে তো, সায়ান নাকি কি যেন নাম। শায়ান ভাইয়া? কি হলো? যার কাছ থেকে বাঁচার জন্য এখানে আসছি সেই আমাকে এখানে পৌঁছে দিয়ে গেল। মানে কি বলতাছো? ভাবি, শায়ান ভাইয়া কি আর কিছু বলেছে? না,
তোমাকে এখানে নিয়ে আসার পর সোয়াদ সাদিয়ার সাথে কিছুক্ষণ কথা বলে চলে গেছিল। আমি সায়ানের সামনে যাইনি, আমি রুমে ছিলাম। রুম থেকেই একবার দেখছি। আর সাদিয়ার আব্বু তো তোমাদের এখানে নিয়ে এসে তোমাকে রুমে শুয়ে দিয়ে আমার কাছে তোমার পরিচয় দিয়ে আবার চলে গেছে। তার 20-30 মিনিট পরই সায়ান আমাকে না বলেই চলে গেছে, কিন্তু যাওয়ার আগে সোয়াদ সাদিয়াকে বলে গেছে আমাকে বলতে যে সে চলে গেছে। ভাবির কথা শুনে আমার অবস্থা শেষ। কি বলে ভাবি এসব? আমি তো শেষ। যার জন্য এত কিছু, এত লুকোচুরি, সেই আমাকে এখানে এসে দিয়ে গেল। এটা কি তার সারপ্রাইজ? আমি শেষ তাহলে। কি গেম খেলছে আমার সাথে সায়ন ভাইয়া? কি চাই কিছুই বুঝতে পারছি না। আমার ভাবনার মাঝেই ভাবি বলে উঠল, কি ভাবতিস নুষা? ভাবি কিছু না। ভাবি প্লিজ আমাকে এখন এমন কোনো জায়গায় পাঠান যেখানে গেলে সায়ন ভাইয়া আমাকে পাবে না। মানে কি বলতে চাও কি তুমি? মানে কি বলতে চাও? তুমি নিজেই তো সায়ানের সাথে আসলা, আর এখন আবার বলতেছো এমন জায়গায় পাঠাতাম যেখানে সায়ান তোমাকে না পায়। এসবের মানে কি? কাকা কাকি কি জানিস বিষয়ে? ভাবির কথায় আমি ভাবিকে সব বললাম। ভাবি প্রথমে অবাক হলেও পরে হাসি দিয়ে বলল, এতে সমস্যা কি? দেখতে তো ভালোই। আর তুমি তো বললা ডাক্তারি পড়ছে, তাও আবার হার্ট সার্জনের। তাহলে তো আরো ভালো। তুমি রাজি হচ্ছ না কেন, যেখানে তোমার পরিবারের সবাই রাজি? আর এমন ছেলে পাওয়া তো ভাগ্যের ব্যাপার স্যাপার, তাই না? ভাবি আপনি বুঝবেন না। আমি কেন রাজি না? যেখানে আমার পরিবারেরই কেউ বুঝে যায়নি সেখানে আপনি কিভাবে বুঝবেন বলেন? সমস্যা কি? সেটা না বললেই সবাই বুঝবে কেমনে বলো? সমস্যা বললে আপনি বিশ্বাস করবেন না ভাবি। শুনি তোমার সমস্যার কথা। আমি পাশে তাকিয়ে দেখি সোয়াদ সাদিয়া আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনতেছে। দুজনেই ছোট্ট। সাদিয়া এবার 6ষ্ঠ শ্রেণীতে আর সোয়াদ এবার 1ম শ্রেণীতে। আর আমার কোলে সাফওয়ান, মাত্র 2 মাস হয়েছে। কথা বলার মাঝে আমি সাফওয়ানকে কোলে নিয়েছিলাম। জন্মের পর এই প্রথম তাকে সামনাসামনি দেখছি আর কোলে নিয়েছি, মোবাইলে ছবি দেখেছি। আমার সাদিয়াদের দিকে তাকানো দেখে ভাবি সাদিয়া আর সোয়াদকে বলল, সাদিয়া, সোয়াদ সাদিক কাপড় দেওয়া আছে, তোমরা এখনো আনো নাই? যাও এখনই দুইজন গিয়ে কাপড়গুলো নিয়ে আসো। সাদিয়া সোয়াদও ভাবির কথা মতো চলে গেল। তখন আমি বলতে লাগলাম, ভাবি শাহিন ভাইয়া একটা মাফিয়া। মানে? ডাক্তার হলে মাফিয়া হয় কেমনে আবার? আর বয়স অত তেমন না। ভাবি মাফিয়া হতে কি বয়স লাগে? আর কিছু বলতে যাব তখনই মোবাইলে মেসেজ আসার শব্দ আসলো। সাইড থেকে মোবাইলটা হাতে নিয়ে মেসেজটা দেখে আর কিছু বললাম না ভাবিকে। ভাবি তো এক লাগারে প্রশ্ন করতেই আছে। আমি অবাক হয়ে বসে আছি। সে জানলো কেমনে আমি এখন এসব কথা ভাবিকে বলছি? কি হলো নুষা, বলছো না কেন? ভাবি আপনি শুধু এইটুকু জেনে রাখেন, শাহিন ভাইয়া ওপরে অনেক ভালো হলেও নিচে তেমন ভালো না। মানে বুঝিয়ে বলো। ভাবি প্লিজ আপনি আমাকে আর একটু সাহায্য করেন। দয়া করে আমাকে এখান থেকে সরিয়ে অন্য এক জায়গায় রাখার ব্যবস্থা করেন। সেখানে শাহিন ভাইয়া আমাকে পাবে না। কতদিন এভাবে লুকিয়ে থাকবে, তাও আবার একই দেশে? ধরা তো কোনো এক সময়, তাই না? পরেরটা পরে দেখা যাবে। এখন আপাতত এখনের ব্যবস্থাটা করেন। আচ্ছা আমি দেখতেছি। আচ্ছা বলে সাফওয়ানকে ভাবির কোলে দিয়ে রুমের দিকে চলে এলাম। রুমে এসে দেখি মোবাইলে চার্জ নেই, তাই ভাবির কাছে গিয়ে চার্জার নিয়ে এসে মোবাইল চার্জে দিয়ে ভাবতে লাগলাম সব। মাথা এমন ধরা ধরেছে আর প্রচুর খিদা লাগছে। খিদার কথা ভাবতেই দেখি সোয়াদ রুমে খাবার নিয়ে আসলো আর বলল, নুসা ফুপ্পি, আম্মু খাবার দিয়েছে, খেয়ে নাও। আমিও আর কথা না বলে হাত ধুয়ে এখানে বসেই খাওয়া শুরু করে দিলাম। প্রচণ্ড খিদা লাগছে। খেতে খেতে ভাবছি আয়ান ভাইয়া যেহেতু জেনেই গেছে, এখন তাহলে আম্মু আপু ফোন দিতেই পারি। খাওয়ার মাঝেই সোয়াদ বলল, নুসা ফুপ্পি, তুমি ওই আঙ্কেলকে বিয়ে করবা? না শোনো, কেন ফুপ্পি? তোমার ওই আঙ্কেলটা ভালো না। কে বলেছে ভালো না? আঙ্কেলটা তো
অনেক ভালো, আমাকে আর সাদিয়া আপুকে অনেক আদর করেছে। বলেছে কালকে আবার আসলো, আর আমার আর সাদিয়ার জন্য সুয়াদের কথা শুনে আমি আর কিচ্ছু বললাম না। কি বলবো? সুয়াদ সাদিয়াকে আমি ছোট থেকেই আদর করে আসছি। সাদিয়ার থেকে সুয়াদ বেশি আমার প্রতি পাগল। 2 বছর হবে কয়েকদিন পর যে তারা আমাদের নরসিংদী শহর ছেড়ে এখানে সিলেট শহরে এসেছে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? ড্রয়িং রুমটা ঘুটঘুটে অন্ধকারে ডুবে আছে। এটাই পালানোর সঠিক সময়, কেউ দেখবে না। যা ভাবা তাই কাজ। রুম থেকে বেরিয়ে যেই মেইন দরজা খুলতে যাব, ঘড়ির ঘন্টার কাঁটাটা বেজে উঠল। মানে 4টা বাজতেই শুরু হয়ে দিয়েছে। আর সময় নষ্ট না করে ধীরে ধীরে রুম থেকে বাইরে বেরিয়ে আসলাম। দরজাটা অটো লক কথা, তাই বন্ধ হয়ে গেছে ভেতর থেকে। রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলাম। জানিটা আমি এখন কয় তলায় আছি। যেহেতু আমি তাদের জিজ্ঞেস করিনি, তাই আসার সময় দেখিনি। আর যেটুকু সময় এই বাসায় ছিলাম দেখিও নি। 2 তলা মানেই নেমেই দেখলাম নিচে থেকে শেষে দেখা যাচ্ছে, মানে সাদিয়ারা 3 তলায় থাকে। নিচে নেমেই দেখি মেইন গেটে দারোয়ান বসে আছে, হাতে লাঠি নিয়ে। এখন কিভাবে বের হব? ওনার সামনে দিয়ে তো আমি কোনোভাবেই যেতে পারবো না, কারণ উনি তো আমায় চেনে না, দেখেনি কখনো। ওনার সামনে গেলে ব্যাপারটা বেশ ঘাপলা হয়ে যাবে, প্রশ্নের মুখে পড়তে হবে। কি করা যায়? কোনোভাবেই তো এখন এখান থেকে বের হতে পারবো না। আমি কি চালাকি করে পালানোটা ভুল করলাম? এসব ভাবতে ভাবতে দেখি দারোয়ানের মোবাইলটা বাজতেছে। মোবাইলের শব্দে আমার মোবাইলের কথাও মনে পড়লো। সাইলেন্ট করা দরকার, কোনো শব্দ হলে বড় সড়ো একটা কেলেঙ্কারি হয়ে যাবে। সামনে তাকিয়ে আমি অবাক, উনি গেট থেকে কোথায় যেন যাচ্ছে। এই সুযোগে এখান থেকে বের হওয়ার আমারও আর দেরি না করে বের হয়ে গেলাম। শীত বাইরে প্রচুর পরিমাণে শীত। শরীরে 3 পিস, বোরকা আর মরিয়মের দেওয়া চাদর ছাড়া আর কোনো কিছু সম্বল নেই। শীতে সারা শরীর ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে, শ্বাস নেওয়া কষ্ট হয়ে যাচ্ছে। কোনো রকম শরীরটাকে ঢেকে হাঁটতে লাগলাম। রাস্তা দিয়ে কেউ নেই, রাস্তায় কোনো কুকুরও নাই। সব শীতের কারণে যার যার আস্তানায় আরাম করে ঘুমাচ্ছে। এক হিসেবে এই শীত হয়ে ভালোই হয়েছে। রাস্তায় কোনো মানুষজন নাই, কেউ ডিস্টার্বও করবে না। আমার এই প্রথম সিলেট শহর আসা, কোথায় যাব নিজেও জানি না। জীবনটা কেমন যেন হয়ে গেল 2 দিনে, নিজেও জানি না। সব কিছু তো ভালোই ছিল। এসব ভাবছি তখনই দেখি সামনে থেকে একটা গাড়ির লাইট দেখা যাচ্ছে, মানে গাড়িটা এদিকেই আসছে। তাড়াতাড়ি লুকাতে হবে, তা না হলে তারা দেখে ফেললে সমস্যা। আশেপাশে তাকিয়ে দেখি লুকানোর মতো কিছু আছে নাকি। রাস্তার পাশে একটা গাছ ছিল, দৌড়ে গিয়ে গাছটার পিছনে গিয়ে লুকিয়ে গেলাম। আর দেখতে লাগলাম কিসের গাড়ি এটা। সেনাবাহিনীদের গাড়ি পাহারা দিচ্ছে হয়তো। এটা তো একেবারে সেনাবাহিনীদের এরিয়ায়। গাড়িটা যাওয়ার পর রাস্তায় এসে আবার হাঁটতে লাগলাম। কোথায় যাব এখনও জানি না। দিনের আলো ফোটার আশায় আছি। এখন যতটুকু হাঁটা যায় আর কি। হাঁটতে হাঁটতে কানে যেন ধুপধুপ করে সূক্ষ্ম হাঁটার আওয়াজ আসছে। মনে হচ্ছে আমার পিছনে কেউ আছে। 1 মিনিট, মনে হচ্ছে কেউ আমার পিছনে আমাকে ফলো করে নিরিবিলি পায়ে সতর্কভাবে হাঁটছে। হঠাৎ করে ভূতের কথা মাথায় চলে আসলো। এমনিতেই ভয় না পেলেও এখন প্রচুর পরিমাণে ভয় হচ্ছে। একা রাস্তায় কোনো ভূত যদি আমাকে ধরে তাহলে তো আমি শেষ। আয়াতুল কুরসি পড়ছি আর মনে মনে সাহস জোগাচ্ছি। পিছনে তাকানোর অবশেষে সাহস নিয়ে তাড়াতাড়ি করে পিছনে তাকিয়ে দেখলাম, ওমা কেউ নাই। আর সেই সাথে হাঁটার সূক্ষ্ম শব্দটাও নাই। আমি কি ভুলছিলাম নাকি? রাস্তার পাশেই সোডিয়ামের আলো আছে, তারপরও কুয়াশার কারণে বেশি দূর দেখা যায় না। মনের ভুল ভেবে আবার সামনে তাকিয়ে হাঁটতে লাগলাম। কিছু দূর হাঁটার পর আবারও সেই শব্দ কানে পেলাম। এবার শব্দটা খুব কাছে মনে হচ্ছে। উপরে সাহস নিয়ে থাকলেও ভিতরে আমার অবস্থা খুবই ভয়াবহ। আবারও মনের সাহস নিয়ে পিছনে সারা শরীর দিয়ে তাকাতে যাব, তার আগে কেউ একজন আমাকে চাপটে ধরলো। আমি তার সাথে প্রাণপণে চেষ্টা চালাচ্ছি
ছোটার জন্য, কিন্তু আমি এক চুলও সরতে পারি নাই। লোকটা কোনো ছেলে, তার হাতের ছোঁয়াই বলে দিচ্ছে। অনেক ঝাপটা ঝাপটির মাঝে আমার নাকের কাছে কোনো কিছু একটা সুগন্ধি কিছু ধরলো, আর আমি ওই লোকটার কোলে নেতিয়ে পড়লাম। কিছুই দেখিনি আমি, কে ধরলো আমায় তাকেও দেখিনি। পিছনে থেকে আক্রমণ করেছে। চোখের উপর পানি পড়ায় আস্তে আস্তে তাকে দেখি গতকালের মতো আজকেও মাথার উপর স্থির ফ্যান, কিন্তু গতকালের রুমের সাথে এই রুম অনেকটাই অন্যরকম। বড় বড় লাগছে, মনে হচ্ছে আমার নিজের তুলতুলে নরম কিছু, যার উপর আমি শুয়ে আছি, আর উপরে ব্ল্যাঙ্কেট। হঠাৎ পাশে তাকিয়ে ভূত দেখার মতো চমকে উঠে চিৎকার দিয়ে শোয়া থেকে উঠে বিছানার এক কোণে ঘাপটি মেরে বসে পড়লাম, কারণ সামনে আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে শাহেন ভাইয়া। তার চোখে কিছুই নাই, না রাগ দেখা যাচ্ছে, যা ভালোবাসা। কেমন অদ্ভুতভাবে যেন তাকিয়ে আছে। বিছানার কাছে চেয়ারে বসা ছিল এতক্ষণ, কিছুক্ষণ চুপ থেকে বসে থেকে উঠে আমার দিকে এগিয়ে আসতে আসতে বলল, কি এমন লাভ হলো এমন ঘোরাঘুরি করে? নিজেও দৌড়ালে আর আমাকেও তোমার পেছনে দৌড়ালে। অবশ্য আমি তোমাকে বাড়ি থেকে বের হওয়ার পরই ধরতে পারতাম, ইচ্ছে করেই ধরিনি। দেখতে চেয়েছি তুমি কতটুকু দৌড়াতে পারো, কিন্তু কি হলো, সেই আমার কাছেই আসতে হলো, তাই না? শায়নের এমন কথায় নুসার অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে, কারণ এই শীতের মাঝে নুসার নাকের নিচে ঘেমে যাচ্ছে। ভালো করে বুঝতে পারছে সায়ন, তাই নুসার দিকে আর আগানো বাদ দিয়ে একটু পিছিয়ে এসে বিছনায় বসে হালকা হেসে বলল, ভয় পাচ্ছ কেন এখন? হ্যাঁ, পালানোর আগে বোঝা উচিত ছিল না তোমার যে আমার থেকে লুকিয়ে থাকতে পারবে না? সায়নের এবারে কথাও কিছু বলল না নুসা। সে তো এখন ভাবছে সায়ন এখন কি করবে, মেরে টেরে দেবে নাকি? যেমন শান্তভাবে কথা বলছে, এতে তো আরও ভয়ঙ্কর লাগছে সায়নকে। নুসার কোনো রেসপন্স না পেয়ে এবার খানিকটা ধমকে সুরে বলে উঠল, কথা বলছো না কেন এখন? স্টুপিটের মতো এমন চুপ করে বসে আছো কেন? আর আমি কি বলি, স্টুপিটের মতো কি? তুমি তো স্টুপিটই। ভালো হলে তো আর সবাইকে বলে বেড়াতে না যে আমি মাফিয়া, আমি খারাপ মানুষ। উপরে ভালো হলেও তো ভেতরে খারাপ। সায়নের ভ্যাঙ্গনের কথা শুনে নুসার হাজার ভয়ের মাঝে হাসি পাচ্ছে, কিন্তু সে তো এখন সায়নের মাঝে কোনো মতোই হাসতে পারবে না, তাই চুপ করে সায়নের দিকে চেয়ে থাকলো আর তার কথা শুনছে। হঠাৎ করে সায়ন নুসার মাঝে ঝুঁকে এসে বলল, কি এমন করেছি যে তুমি আমাকে মাফিয়া বলে ডাকছো, আর এই মাফিয়া নামে সবাইকে চেনাচ্ছ? মাফিয়া কি তা কি তুমি জানো? মাফিয়ারা খুন খারাপি করে। আমাকে কি কোনোদিন দেখেছো কাউকে খুন করতে? বলো, চুপ করে আছো কেন এখন? সায়ন নুসার এতটাই কাছে মুখটা নিয়ে এসেছে যে সায়ন কথা বলার সময় নুসার সারা শরীর কেঁপে উঠেছিল। যতই তার রিলেটিভ হোক, এতটা কাছে কখনো আসা হয়নি। ছোটবেলা থেকেই কোনো কারণ ছাড়াই ভয় পেত সায়নকে নুসা। সায়ন নুসার সাথে মিশতে চাইলেও নুসা সবসময় সায়নের কাছ থেকে দূরত্ব নিয়ে থেকেছে। আজ হঠাৎ এত কাছে নুসা সায়নকে নিতে পারছে না, তার হার্টবিট দ্রুত হয়ে যাচ্ছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে। দুজনের দিকে তাকিয়ে আছে, দুজনের শ্বাস দুজনের উপর গিয়ে পড়ছে। নুসা নিতে পারছে না, তাই সায়নের বুকের কাছে হাত দিয়ে ঠেলে সামনে থেকে সরিয়ে দিল সায়নকে, আর রাগী কোটে চিৎকার করে বলল, একদম আমার কাছে আসবে না ভাইয়া। তোমাকে তোমাকে আমার একদম সহ্য হয় না। তুমি কি বললে? আমি মাফিয়া চিনি নাকি? হ্যাঁ, আমি তোমাকে চিনি, তুমি একটা মাফিয়া। সায়নও এবার নিজের রাগ কন্ট্রোল না করতে পেরে চিল্লাইয়া বলে উঠল, কয়টা খুন করেছি আমি? হ্যাঁ বলো, কয়টা খুন করেছি? কার সাথে কখন গুন্ডামি করেছি যে তুমি আমাকে একেবারে মাফিয়া ডাক্তার বানিয়ে দিলে? কোনো প্রমাণ আছে আমি যে মাফিয়া? আর যেখানে আমি ডাক্তারি পড়া পড়তে পড়তে শেষ, ভালো করে ঘুমাতেও পারতাম না, সেখানে আমি মাফিয়া হয়ে গেলাম কেমনে? মাফিয়া কি দু একদিনে হয়ে যায় নাকি? তুমি 1 বছর যাবৎ আমাকে এই মাফিয়া উপাধিটা দিয়েই যাচ্ছ, এতদিন কিছু বলিনি। আজ বলো আর প্রমাণ দাও আমি কোন দিক দিয়ে মাফিয়া। কি হলো, দাও প্রমাণ। 1 মিনিট। আচ্ছা, তোমার কাছে প্রমাণ আছে তো যে আমি মাফিয়া? নিস্তব্ধ রুমে কোনো সারা শব্দ নেই। সায়ন এমন মনে তাকিয়ে আছে নুসার দিকে, তার উত্তরের আশায়, আর নুসার নিচের দিকে ঝুঁকে আছে। কি বলবে সে? সায়ন যে মাফিয়া এটা তো সে নিজের চোখে বাস্তবে দেখেনি, শুনেছে। সে সাথে কয়েকটা প্রমাণ হিসেবে ছবি দেখেছে, তাও আবার মোবাইলে। নুসার তো সায়নকে বলতে পারবে যে ছবি দেখছে আর শুনেছে, কিন্তু এখন সায়নকে প্রমাণ দেবে কিভাবে?
নুসাকে চুপ থাকতে দেখে সায়ন এবার কিছুটা রেগে পড়ল। চুপ করে আছো কেন এখন? বলো, কি প্রমাণ আছে আমি যে মাফিয়া? নুসা এবার সায়নের মুখের দিকে তাকিয়ে বলে উঠল। প্রমাণ কি আমি সাথে করে নিয়ে ঘুরি নাকি, যে যখন ইচ্ছে হবে তখনই দেখাতে পারবো? নুসা, তুমি কিন্তু আমার সাথে রুড বিহেভ করছো। সায়নের প্রশ্নের পাল্টা জবাব নুসা এবার দিল না, চুপ করে রইল। তাতে যেন সায়নের রাগের পরিমাণটাও আরো বেশি বেড়ে গেল। বোবা হয়ে গেলে নাকি? চুপ করে আছো যে? আচ্ছা, তুমি এরকম ব্যবহার শুরু করেছো কেন? তাহলে আমি কি করব? আমি নিজের চোখে দেখেছি আপনি খারাপ কাজের, খারাপ মানুষের সাথে জড়িত। তাই নাকি? তা কোথায় দেখেছো আমাকে আমি খারাপ কাজের মানুষের সাথে জড়িত? বলো আমাকে। একটু একটু কথা বলো কেন? বললে পুরোটা বলবা, আর না বললে চুপ থাকবা। একটু বলে মেজাজটাই খারাপ করে দাও। আমার বান্ধবীর ফোনে দেখেছি আপনার হাতে বন্দুক ছিল আর আপনি খারাপ মানুষের সাথে ছিলেন। নুসার কথায় সায়ন কিছুক্ষণ নুসার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। কি বলে এসব নুসা? নুসা কি দিনে দিনে ছোট হয়ে যাচ্ছে নাকি জ্ঞান লোপ পাচ্ছে? সে সামান্য একটা ছবি যেখানে সে হাতে বন্দুক নিয়ে খারাপ মানুষের সাথে দাঁড়িয়ে আছে, এতেই সে মাফিয়া হয়ে গেল। নুসার কথায় এবার হাসতে হাসতে বলল, ও রিয়েলি? তাই নাকি? তা শুধু কি এটাই প্রমাণ যে আমি মাফিয়া, নাকি আরও কোনো বড় প্রমাণ আছে? সায়নের হঠাৎ করে হাসার কারণ খুঁজে পেল না নুসা। সে কি জক্স বলছে নাকি যে এভাবে হাসছে? তাই সায়নের দিকে তাকিয়ে বলল, এখানে হাসার কি আছে? তুমি এমন হাসতেছো কেন? আমি কি কোনো মজার কাহিনী বলেছি নাকি? সায়ন এবারও হাসতে হাসতে জবাব দিল, হাসবো না তো কি করব, কাঁদবো? তোমার কথা শুনলে আমি কেন, যারা বহুকাল ধরে হাসে না তারাও হাসবে। তোমার কি সুন্দর যুক্তি, আমি তো অবাক। হাতে সামান্য বন্দুক থাকায় আমি একেবারে মাফিয়া হয়ে গেলাম। তোমার যুক্তিতে তো আমি যদি এখন ছোট বাবুদের সাথে হাতে একটা ফিটার নিয়ে দাঁড়িয়ে থাকি, তাহলে আমি ছোট বাবু হয়ে যাব, তাই না? আপনি এভাবে বলছেন কেন? আর কিছু বলার আগেই নুসার কথার মাঝেই বলে উঠল, তাহলে আর কিভাবে কথা বলবো? তুমি যেই যুক্তি দেখাইছো, আমি তো কি করব, হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছি না। সামান্য ছোট্ট একটা কারণে আমি একটা বছর ধরে তোমার মুখে মাফিয়া ডাকটা শুনতেছি। এই কারণটার জন্য যে তুমি আমাকে বিয়ে না করে মাফিয়া বলে চলে আসছো। সবাই তো হার্ট অ্যাটাক করবে এটা শুনলে। সায়নের এসব কথায় নুসার কেন জানি খুব রাগ হচ্ছে। নিজের উপরেই নাকি সায়নের উপর বুঝতে পারছে না, তাই মুখটা অন্যদিকে তাকিয়ে বলল, কি এমন বললাম যে আমার কথা শুনে হার্ট অ্যাটাক করবে? সায়ন এবার নুসার কিছুটা কাছে এসে বসল আর নুসার দিকে সিরিয়াসলি মুড়ে তাকিয়ে বলল, নুসা, বিয়েটা না করে পালিয়ে এলে কেন? শুধু কি এই মাফিয়ার জন্য? না। তাহলে? আপনি আগে বলেন, আপু যে রিলেশনে আছে এটা জানার পরও আপনি বিয়ে করতে রাজি হয়েছেন কেন? সেটা অনেক কাহিনী, বাড়িতে গিয়ে নিশির কাছ থেকে জেনে নিও। এখন বলো, বিয়ে না করে চলে আসছো কেন? এমনি। এমনি মানে? কারণ ছাড়া কি বিয়ে না করে পালিয়ে আসবা? আচ্ছা সত্যি করে বলো তো, শুধু কয়েকটা ছবি দেখে আমাকে মাফিয়া কেন বললে? শুধু ছবি দেখি নাই, আমার কয়েকটা বান্ধবীও বলেছে। মুখটা এবার শাইনের দিকে ফিরিয়ে তার দিকে তাকিয়ে বলে উঠলাম, আমি তো প্রমাণ দিলাম, এবার আপনি প্রমাণ দেন আপনি যে মাফিয়া না। সায়ন নুসার কথা শুনে মুখটা গোমরা করে বলল, গুন্ডা না, মাস্তান না, একেবারে মাফিয়া? তা তোমার কোন বান্ধবী বলেছে এটা? তার নাম কি? আর আমাকে চিনে কেমনে? দেখেন ভাইয়া, এত কিছু জানতে চাইবেন না, আমি বলবো না। আর একটা কথা, আপনি আর আমার মধ্যে আসবেন না। কেন? তোমার মধ্যে আসলে কি করবে? কি করব? কিছুই করব না। আর হ্যাঁ, আরেকটা কথা, আপুকে বিয়ে করেন নাই, ভালো হয়েছে। আপু তানবীর ভাইয়াকে ভালোবাসে, বিয়ে করলেও সুখী হতেন না। এখন আমাকেও বাড়িতে গিয়ে রিজেক্ট করে দেবেন, বলবেন আমি একবার পালিয়েছি, পরে আবারও পালাতে পারবো। তাই আপনি আমাকে বিয়ে করবেন না। নুসার কথা শুনে সায়ন বিছনা থেকে নেমে বাইরের দিকে পা দিয়ে এগোচ্ছে আর বলছে, আমি চেয়েছি বলে তুমি এতটুকু পালাতে পেরেছো। আমি তো তোমায় সেই হাসনাবাদ ব্রিজেই ধরে ফেলেছি। মানে? অনেকটা অবাক হয়ে প্রশ্ন করল নুসা, কিন্তু নুসার কথাকে পাত্তা না দিয়েই বলল, রেডি হও, অনেক নাটক হয়েছে, বাড়িতে যেতে হবে। তারপর রুমে চলে গেলাম। আমি ভাবতে লাগলাম, শায়ন ভাইয়া কি বলে গেল? আমাকে ধরে ফেলেছে সেই ব্রিজেই? মানে কখন? আমি তো দেখিই নাই। আর ধরে ফেললে আসে নাই কেন আটকাতে? নাকি মিথ্যে কথা বলছে? ভাবার মাঝেই
সায়ান আবার রুমে ঢুকে বলল, এই যে ভাবনা কুমারী, আপনার ভাবনা এখন কিছু জমিয়ে রাখেন, বাড়িতে গিয়ে ভাববেন। এখন আপাতত রেডি হন, বাড়িতে যেতে হবে। বাসের টিকিট কেটে ফেলেছি, সময় নেই বেশি। বলে আর এক মুহূর্তের জন্য দেরি করলো না, আবার রুম থেকে বের হয়ে গেল। নুসা আর কি রেডি হবে? বোরকা তো শরীরে আছে, সায়ন কি সেটা চোখে দেখছে না? 5 মিনিট পর আবার রুমে এসে নুসাকে আগের মতো বসে থাকতে দেখেই বলল, কি বলি, গায়ে লাগে না তোমার? রেডি হচ্ছ না কেন? এখানে থাকার প্ল্যান আছে নাকি? নুসাও রাগে কণ্ঠে বলল, চোখে কি কম দেখেন? 3বার এসে বলে যাচ্ছেন রেডি হতে রেডি হতে। আমি তো রেডিই আছি, দেখেন না চোখে? সায়ন এবার ভালো করে তাকিয়ে দেখে যে সত্যি সত্যি বোরখা পরা আছে। আসলে সায়ন এতক্ষণ নুসার মুখের দিকে তাকিয়ে থাকলো, সে কি পরেছে তা দেখেনি, তাই তো সে রেডি হতে বলেছে। রেডি আছো ভালো কথা, বের হচ্ছ না কেন? কুচো মুরগির মতো চিপায় বসে আছো কেন? শীত করছে। এই 2 দিন শীত করে নাই? যে 2 দিন বাহিরে বাহিরে ঘুরেছিলে, তাও আবার রাতের বেলা, আর এখন তো দিনের 10টা বাজে, এখন শীত করছে? শীতের কি কোনো টাইম আছে নাকি? হইছে, বের হন। সায়নের কথা শুনে বিছনা থেকে নামতে নামতে বলল। আমার মোবাইল কই? সায়ন কোনো কথা না বলে দরজা দিয়ে বাইরে বের হয়ে গেল, সাথে সাথে নুসাও। নুসা বাইরে গিয়ে দেখে একটা ছেলে আর একটা মহিলার কাছ থেকে বিদায় নিচ্ছে। মহিলা নুসার দিকে তাকিয়ে হঠাৎ মুচকি হাসি দিয়ে এগিয়ে আসে। নুসার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, সুখী হও মা, এমন স্বামী সবার ভাগ্যে জোটে না। কপাল ভালো তোমাদের দুজনের, তাই তো দুজনে দুজনকে পেয়েছো। আর শোনো, স্বামীর সাথে এমন ছোটোখাটো বিষয় নিয়ে বাড়ি থেকে বের হয়ে যেও না, এতে মানুষ মন্দ বলবে। বলে আবার মাথায় হাত বুলাতে লাগলো। ওনার এসব কথা তো মাথার উপর দিয়ে গেল। মনে হয় কি বলবো, সায়ন ভাইয়া আমার স্বামী, আর আমি তার সাথে ছোটোখাটো বিষয়ে রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছি। মানে কি এসবের? উনি হয়তো আমাদের দুজনকে দেখে মনে করেছে আমরা বিবাহিত স্বামী স্ত্রী। না না, ওনার ভুল ভাঙাতে হবে। বলে যেই কিছু বলবো তার আগেই সায়ন আমার হাত ধরে বলল, চলো চলো নুসা, লেট হয়ে যাচ্ছে। বলে টানতে লাগলো। আর মহিলাটার দিকে তাকিয়ে বলল, আসি তাহলে আন্টি, ভালো থাকবেন, আর যাবেন কিন্তু। একেবারে বিয়ের দিন যাব, দাওয়াত না দিলেও। আচ্ছা, দেখা যাবে। তারপর সামনে দাঁড়ানো ছেলেটার দিকে তাকিয়ে এক হাত ওই ছেলেটার কাঁধে রেখে বলল, আসি তাহলে। আন্টিকে সাথে নিয়ে কিন্তু বিয়ের 1 সপ্তাহ আগে চলে আসবি। সায়নের কথায় ছেলেটা হাসি দিয়ে বলল, রাগটা কন্ট্রোল করতে শিখো, তা না হলে ভাবির পরে কষ্ট হবে তাকে সামলাতে। সায়ন আর কিছু না বলে নুসার হাত ধরে বেরিয়ে এলো বাসা থেকে। রাহাত তার ভার্সিটির এক বন্ধু, খুব ভালোই বন্ধু। সায়ন তার লক্ষ্যে যেতে পারলেও রাহাতের বাবা হঠাৎ করে মারা যাওয়ার কারণে লক্ষ্যে যেতে পারেনি রাহাত। মা নিয়ে একাই থাকে সে সিলেট শহরে। এখানে ছোট্ট একটা ফার্মেসিতে কাজ করে। এতক্ষণ কি হলো কিছু যেন বুঝতে পারছে না নুসা। কি বলছে তারা? একবার বলছে নুসা সায়ন স্বামী স্ত্রী রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে, আবার বলছে বিয়েতে দাওয়াত না দিলেও আসবে। মানে কি সব? এরা কি পাগল হয়ে গেছে নাকি অন্য কিছু? স্বামী স্ত্রী হলে আবার বিয়ে করে নাকি? আর সায়নে কেমন আবার বলে দাওয়াত দিলে তাদের যেতে? নুসা এমন চুপচাপ করে থাকতে দেখে সায়ন বুঝতে পারছে ভাবনা কুমারী ভাবছে যে রাহাতের মা কি বলছে এসব। আসলে সায়ন নুসের সাথে সিলেট শহরে আসে। এখানে আসার আগে রাহাতকে ইনফর্ম করে দিয়েছে যে তাদের স্টেশন থেকে রিসিভ করতে। সায়নের কথা মতো রাহাত একটা গাড়ি ভাড়া করে বাসা স্টেশনে এনে নুসা আর সায়নের জন্য অপেক্ষা করে কখন তারা আসবে। আর এদিকে নুসাকে বাসে অজ্ঞান করার পর বাস স্টেশনে নেমে রাহাতকে খুঁজে রাহাতের সাথে গাড়িতে উঠে পড়ে। সায়নের সাথে মেয়েকে দেখে অনেকটা অবাক হয় রাহাত, কারণ সায়নের সাথে যে কোনো মেয়ে আসবে সেটা সায়ন আগে থেকে বলেনি। তাই রাহাত সায়নকে প্রশ্ন করে, মেয়েটাকে এভাবে অচেতন অবস্থায় আছে কেন? তুই কি মেয়েটাকে তুলে নিয়ে আইছিস নাকি? না, মেয়েটা আমার কাজিন, সাথে হবু বউ। মানে এটাই সেই মেয়ে যার জন্য তুই ভার্সিটিতে তোর হবু সবাইকে ভাবি। রিজেক্ট করতি? হুম। সত্যি দোস্ত, তোর চয়েস আছে বলতে হবে। এই একদম আমার বউয়ের দিকে নজর দিবি না, তোর নজর ভালো না। ভার্সিটিতে যতগুলো সুন্দরী মেয়ে আছে সবগুলো মেয়েকে তুই নজর দিছস, কিন্তু কাজের কাজ একটাও হলো না। লামিয়া ছাড়া একজনও তোর প্রপোজালে রাজি হয়নি। হইছে ভাই, আর সম্ভ্রম দিতে হবে না। আমি জানি আমি তোর মতো সুন্দর না।
কথা বলতে বলতে রাহাতের বাসার গেটের কাছে এসে থেমে গেল আর রাহাত সায়নকে বলল নামতে। সায়ন ও নুসাকে কুলে নিয়ে গাড়ি করে বের হলো। এখনও রাস্তা নীরব, কোনো জমজমাট নেই। 4টা বেজে গেছে। নুসাকে কোলে নিয়ে গাড়ি থেকে বের হয়ে টাকা দেয় ড্রাইভারকে, আর ড্রাইভার চলে যায়। সায়ন সামনে হাঁটতে লাগলো। পিছন থেকে রাহাত বলে উঠল, 1 মিনিট দাঁড়া। কেন, কি হয়েছে? তুই যে ভাবিকে এভাবে নিয়ে যাচ্ছিস, আম্মুকে কি বলবি জিজ্ঞেস করলে? কি বলবো মানে? যা লাগে তাই বলবো। কি বলবি, কাজিন লাগে? হুম। একদম না, বলবি কাবির নামা হয়ে গেছে আর ভাবি রাগ করে সামান্য ঝগড়ার কারণে বাড়ি থেকে বের হয়ে গেছে। আর বলবি কয়েকদিন পর বড় করে অনুষ্ঠান করবি, বুঝছো? বুঝছি। তাহলে এবার ভিতরে চল। ভিতরে নিয়ে প্ল্যান অনুযায়ী রাহাতের মাকে হ্যান্ডেল করলো রাহাত আর সায়ন। তারপর 11টার দিকে আবারও বের হয় বশির ভাইয়ের বাসার উদ্দেশ্যে। যাওয়ার আগে অবশ্য বশির ভাইয়ের সাথে যোগাযোগ করে ঠিকানা জেনে গেছে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? দরজার বাহিরে দাঁড়িয়ে আছে নুসা। সাহস পাচ্ছে না কলিং বেল বাজানোর, হাত কাঁপছে। কিভাবে দাঁড়াবে তার আব্বু আম্মুর সামনে? তার সাথে দাঁড়িয়ে মোবাইলে কার সাথে মেসেজ করছে সায়ন, যেন কিছুই হয়নি, সব নর্মাল, এমন একটা ভাব নিয়ে আছে। হঠাৎ করে মোবাইল থেকে মুখ সরিয়ে নুসার দিকে তাকিয়ে বলল, কি হলো, এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? কলিং বেল বাজাও। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? টায়ার্ড লাগছে তো, 2 দিন ধরে ভালো করে ঘুমাতে পারিনি তোমার জন্য। সায়নের কথায় নুসা কাঁদো কাঁদো মুখ নিয়ে বলল, ভাইয়া, আমার খুব ভয় করছে। এখন আমাকে সামনে পেলে হয়তো আব্বু আম্মু আমাকে মেরেই ফেলবে। সায়ন আবার মোবাইলের দিকে তাকিয়ে বলল, সেটা তোমার পালানোর আগে ভাবা উচিত ছিল। এখন ভয় পেলেও কিছু করার নেই। আর তুমি যা করছো তার জন্য এই কয়েকটা মার তো সামান্য ব্যাপার। এইটুকু তুমি প্রাপ্য, তাই তাড়াতাড়ি কলিং বেল চাপো। তোমাকে তাদের হাতে দিয়ে আমাকে আবার বাড়িতে ফিরে যেতে হবে। আপনার এত তাড়া থাকলে আপনি কলিং বেল চেপে দেন না, আমাকে বলছেন কেন? আমার তো এত তাড়া নাই, আমি তো ভয়ে আছি। আব্বু আমাকে কিছু না করলেও আম্মু আমাকে খুব মারবে, তা আমি জানি। 2 বছর আগে সামান্য প্রি টেস্টের পরীক্ষায় 1 সাবজেক্টে ফেল করার জন্য যে মারটাই খেয়েছি, এখনও ভাবলে গালে আগে ঠিকই হাত চলে যায় আমার। সায়ন নুসার কথা অবাক হয়ে নুসার দিকে তাকিয়ে বলল, ফুপি তোমাকে মারে? আমি তো জানি ফুলের টোকাও দেয় না, শুধু আদর করতে করতে বাদর বানিয়েছে। এই আপনি একদম আমাকে বাদর বলবেন না। আমি কি বাদরের মতো লাফালাফি করি যে আপনি আমাকে বাদর বলছেন? তুমি কি লাফালাফি কম করেছো নাকি? বাদরের থেকে বেশিই করেছো। তা না হলে কি এখান থেকে হাসনাবাদ, হাসনাবাদ থেকে নরসিংদী, আবার নরসিংদী থেকে তোমার বান্ধবীর বাসা বাগেরহাট, আবার ওইখান থেকে সিলেট। ভাবা যায়? এত এত জায়গায় লাফালাফি করেছো, এখানে বাদরের থেকে কম কিসের? এখন নাটক না করে কলিং বেল চাপ দাও। আপনারা তো তাড়া থাকলে আপনি দেন না, আমাকে বলছেন কেন? কিছুটা রেগেই বলল নুসা সায়নকে। তার জন্য তো এত কিছু হলো, তার জন্য তার বাড়ি থেকে পালাতে হয়েছে। এখন আবার বলছে নাটক না করে কলিং বেল চাপ দিতে। নুসার এমন কথা বলায় আবার রাগ দেখাতে মজা নিচ্ছে সায়ন। সায়ন কিছু বলবে তার আগে পিছন থেকে কেউ একজন বলে উঠল, নুসু বুড়ি। পিছনে খুব চেনা কণ্ঠ শুনে তাড়াতাড়ি পিছনে তাকিয়ে দেখে নিশাদ দাঁড়িয়ে আছে। তা দেখে নুসা দৌড়ে গিয়ে ভাইকে জড়িয়ে কাঁদতে লাগলো। ভাইয়া। নিশা তো নিজের বোনকে কাছে পেয়ে বলল, বোনু তুই কান্না করিস কেন? ভাইয়া, আমি ভিতরে গেলে আম্মু আমাকে মারবে। আমি থাকতে আম্মু তোকে মারবে কিভাবে? নুসা কিছু বলতে যাবে তার আগে সায়ন বলে উঠল, বোনকে এতটাও আশ্বাস দিও না, কারণ তুমি থাকলেও তোমার বোন ফুপির কাছে পিটুনি খাবে, যেটা ওর প্রাপ্য। এমনিতেই সাহস বেশি হয়ে গেছে, এটুকু না হলে সাহস বেড়ে যাবে। এইটুকু বলে সায়ন নিজেই কলিং বেল বাজালো। কলিং বেলের শব্দ শুনে নিশি এসে দরজাটা খুলল। সে ড্রয়িং রুমে বসেছিল, ভাবলো আবু না হয় নিশাতে এসেছে। কিন্তু দরজা খুলে দরজার সামনে সায়ন আর তার পিছনে নিশা তার নুসাকে দেখে অনেকটা অবাক হয়ে যায়। সায়নকে আগে অনেক সম্মান করলেও ওই দিনের পর থেকে সে আর দেখতেই পারে না। কি দরকার ছিল এইসবে? তার পছন্দের কথা বলার পরও বিয়ে করবে বলেছে। নিশি বাবা মাকে প্রচণ্ড ভয় পায়, তাদের একদম অবাধ্য সন্তান নয় নিশি। তাই বহু কষ্ট হলেও তার ভালোবাসাকে ভুলে রাজি হয় সায়নকে বিয়ে করতে। কিন্তু সায়ন সে যে সবার সাথে নাটক করেছে বিয়ের দিন বলে সে নিশিকে বিয়ে করবে, এতে অবশ্যই নিশি মনে মনে কিছুটা খুশি হলো। যখন বলল সে নুসাকে বিয়ে করবে, তখন তো নিশি সত্যি খুব রাগ লেগেছিল।
এই লোকটা কি দুই বোনের সাথে এমন খেলছে কেন? তারপরেও চুপচাপ সব সহ্য করেছিল। কিন্তু যখন নুসা পালালো আর সায়ন চিৎকার করে বলল নিশির পছন্দের মানুষ আছে, নুসা অনেকগুলো প্রেম করে, তখন তো নিশির রাগ মাথার উপরে পড়ল। বড়দের সামনে সে কিছুই বলতে পারেনি, কিন্তু মনে মনে খুব রেগে আছে সায়নের উপর। দরজা খুলে এভাবে দাঁড়িয়ে না থেকে আমাদের ভেতরে আসতে দেবে কি? সায়নের এমন কথা শুনে দরজা থেকে সরে দাঁড়ালো নিশি সরে দাঁড়াতে সায়ন ভিতরে গিয়ে সোফায় বসলো আর বসে মোবাইল দেখতে লাগলো। তার ভাব দেখে নুসার কারোর সহ্য হচ্ছে না, যেন কিছুই হয়নি। নিশি তাড়াতাড়ি নুসার কাছে গিয়ে বলল, নুসা, তুই ঠিক আছিস তো? আপু, আম্মু কই? আব্বু অফিসে আর আম্মু রুমে শুয়ে আছে। নুসা কান্না করতে করতে বলল, আপু, আম্মু কি খুব রেগে আছে? তা তো থাকবেই। আয় ভিতর আয়, আম্মু তোর আসার খবর পাওয়ার আগে তুই তোর রুমে চলে যা। নুসা ও নিশির কথা শুনে তাড়াতাড়ি ভিতরে এসে সায়নের সামনে গিয়ে নিজের রুমের দিকে যেতে লাগলো। আর সায়ন নুসার দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই নুসার মা রুম থেকে বের হয়ে নুসার গালে সজোরে একটা থাপ্পড় বসালো আর সাজালো কণ্ঠে বলল, তোর সাহস হলো কিভাবে বাড়ির ভিতর ঢোকার? লজ্জা করলো না তোর? তখন তো খুব সহজে বাড়ি থেকে বের হয়ে গেলি, এখন আবার ফিরে আসলি কেন? জানিস আমার কপালটাই খারাপ, দুইটা মেয়ের জন্ম দিয়েছি, কিন্তু একটা মেয়েকেও মানুষ করতে পারিনি। তুই তো বাড়ি থেকে গেলি, সাথে তোর বাবার যতটুকু মান সম্মান ছিল সবটুকু সাথে নিয়ে গেলি। তোর বাবা আর আমি তো বাইরের মানুষের সামনে মুখ দেখাতেই পারি না। তা তুই কন্যাগরের সাথে গেলি, আবার ফিরে এলি যে 2 দিনের মধ্যেই? জবাব দে। নুসা হঠাৎ থাপ্পড়ে অনেকটা ভয় পেয়ে গেছে। প্রচণ্ড জোরে থাপ্পড়টা মেরেছে তার মা। গালটা গরম হয়ে জ্বলছে খুব। আম্মুর কথা সব মানা যায়, কিন্তু সে তো কারোর সাথে ভেগে যায়নি, একাই সায়নের থেকে পালানোর জন্য বাড়ি ছেড়েছে। কিন্তু তার মা এসব কি বলছে? নুসাকে মাথা নিচু করে ফুপিয়ে কান্না করতে দেখে নিশাত এসে নুসাকে ধরলো আর মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু, নুসু ছোট মানুষ, বুঝতে পারেনি, এবারের মতো মাফ করে দাও। আর নুসু তো কোনো ছেলের সাথে যায়নি, তোমাকে এটা আর কত বলবো? একটাও কথা বলবি না তুই নিশাত। তোরা 3 জনই আদরে আদরে বাদর হয়েছিস, আমাদের জ্ঞান দিতে আসিস না। আমি সব বুঝি, তোরা আমাকে জন্ম দিস নাই, আমি তোদের জন্ম দিছি, কথাটা মাথায় রাখবি। আমার তো বড় ভুল হয়েছে, মোবাইল কিনে দেওয়া, তার জন্যই তো এমন করতে পারছে। আমি কি বুঝি না? সারা দিন রাত মোবাইলে যে কথা বলছে আমি কি দেখি না? সায়ান না বললে তো বুঝতেই পারতাম না। আমার চোখের আড়ালেই আমার 2 মেয়ে যে খারাপ হয়ে গেছে। একজন প্রেম করেও বিয়ে করতে রাজি হয়েছে, আরেকজন 10-12টা প্রেম করে বিয়ের কথা শুনতেই আরেক ছেলের হাত ধরে বাড়ি ছেড়ে চলে যায়। নিশি নুসা দুজনে অবাক তার মার কথা শুনে। কি সুন্দর, তার ভাইয়ের ছেলের কথায় বিশ্বাস করে। 2 মেয়েকে অবিশ্বাস করছে, মনে হচ্ছে ওনার ভাইয়ের ছেলে ওনার সব, ওনার মেয়েরা ওনার কাছে কিছুই না। কিন্তু তাদের মা তো এমন ছিল না। নুসা সব থেকে বেশি অবাক, কারণ সে আজ জানতে পারলো সে 10-12টা প্রেম করেছে। সে একজনকে পছন্দ করে, কিন্তু কখনো রিলেশনে যায়নি। তারপরও তার মা বলেছে সে 10টা না 12টা না প্রেম করছে। সায়নের প্রতি খুব রাগ হচ্ছে। সকালে সায়নের কথায় বিশ্বাস করেছিল যে তার সব ধারণা ভুল। সে সায়নকে মাফিয়া না, তার বান্ধবী হয়তো কোনো কারণে তার সাথে চালাকি করেছে। তাই সে চিন্তা করলো বাড়ি এসে জিজ্ঞাসা করবে এই কারণ। কিন্তু এখন সায়নের প্রতি আরও রাগ লাগছে, আরও বেশি ঘৃণা হচ্ছে। পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে, কুয়াশার কারণে তা স্পষ্ট দেখা যাচ্ছে। হালকা হালকা কুয়াশা আছে। ছাদের চিলকোঠার জানলার কাছে বসে আছে নুসা। খুব মন খারাপ হলে এখানে এসে বসে থাকার অভ্যাস। গালগুলো প্রচণ্ড ব্যথা করছে। এমন থাপ্পড় আগে কখনো খেয়েছে কিনা সন্দেহে 2 গালে ধরে ভাবতে লাগলো কিছু ঘন্টা আগের কথা। তারিন বেগম নুসার আম্মু আরও বেশি করে থাপ্পড় মারতে শুরু করলো। নিশি নিশাত দুজন ফেরাতে আসলে তাদেরকেও মারে। তারপরও তারা আটকানোর চেষ্টা করে। ওরে নিশি আর নিশাতকে সরিয়ে নুসাকে মারতে মারতে বলল, মেরে ফেলবো আমি আজ। তোর মতো মেয়ের আমার দরকার নাই। যে মেয়ে কিনা পরিবারের সম্মান নিয়ে একবারও ভাবে না, তাকে আমি বাঁচিয়ে রেখে কি লাভ?
বলে আরো বেশি করে মারতে লাগলো। নুসা কোনো রকম বাধা দিচ্ছে না, তার মাকে জোরে কান্না করছে না, নিচের দিকে তাকিয়ে কান্না করছে। নিচের দিকে নুসাকে তাকিয়ে থাকতে দেখে তারিন বেগম নুসার চুলের মুঠি ধরে মুখ উঁচু করে তাকিয়ে ফিরে আবার একটা থাপ্পড় মারতে গেলেন গালে। চুল টেনে ধরতে নুসা এবার সহ্য করতে না পেরে মুখ দিয়ে শব্দ বের হয়ে গেল। এতক্ষণ সায়ন চুপ করে সব দেখছিল। যখন দেখলো বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তখন তাড়াতাড়ি উঠে গিয়ে নুসার চুলের মুঠি থেকে তারিন বেগমের হাত সরিয়ে বলল, ফুপি যতটুকু মেরেছ শরম থাকলে এমন আর কোনোদিনও করবে না। এতক্ষণ মারগুলো মুখ বুঝে সহ্য করলেও আনের কথাটি সহ্য হলো না নুসার, তাই গর্জে উঠে বলল, আপনাকে এখন আলগা পিড়িতে দেখাতে হবে না, আপনার জন্যই এত কিছু। আমরা 3 ভাই বোন যে মায়েরগুলো খাইছি তার জন্য একমাত্র আপনিই দায়ী। নুসার কথা শুনে আবারও এগিয়ে আসলো তারিন বেগম নুসাকে মারতে, কিন্তু সায়নের জন্য ভালো না। সায়ন আটকে নিল তারিন বেগমকে, আর নিশি নিশাদকে ইশারা করলো নুসাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। নিশি নুসাকে নিয়ে যাওয়ার সময় সায়নের দিকে তাকিয়ে বলল, ঘৃণা করি আমি আপনাকে সায়ন ভাইয়া। ব্যাস এইটুকু কথা ছিল সায়নের মনে ঝড় উঠাতে। সে কি তাহলে বেশি করে ফেলো? ভালোবাসা পাওয়ার বদলে ঘৃণা পেল? সায়ন তো শুধু চেয়েছে নুসা যাতে এইরকম ভুল আর কখনোই না করে, তাই তারিন বেগমকে আটকাই নেই। নুসা আরানি কি তবে বেশি ব্যথা পেয়েছে? স্কার্ফ পরে থাকার কারণে দেখতে পায়নি, সে নুসার কান্না করা চোখগুলো দেখতে পেরেছে। সায়রা আর কিছু ভাবতে পারছে না, তার এখনই নুসার কাছে যাওয়া উচিত। তাই তারিন বেগমকে 2 হাত দিয়ে ধরে ওনার রুমের দিকে নিয়ে যেতে যেতে বললেন, ফুপি তুমি আর এমন রেগে থেকো না, নুসা হয়তো বুঝতে পারেনি, আর আমি তো নুসার সাথেই ছিলাম। তোমাকে তো সব বলেছিলামই, তাই না? তুমি কিন্তু নুসাকে আর কিছু বইলো না। এইখানে এই চ্যাপ্টারটা বাদ দাও। নুসা এমনিতেই অনেক ভয় পেয়ে আছে, তুমি আর কিছু বইলো না। আর নুসাকে মোবাইল একদম দিবা না। বলে সায়নের প্যান্টের পকেট থেকে নুসার মোবাইলটা দিয়ে দিল সায়ন। তারপর রুম থেকে বের হয়ে গেল নুসার রুমে যাওয়ার জন্য, কিন্তু সেখানে গিয়ে হতাশ হলো সায়ন, কারণ রুমের দরজা ভিতর থেকে বন্ধ করা। তাই আবার তারিনের রুমে এসে তার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল নিজের বাড়ির উদ্দেশ্যে। সায়ন নিজের বাড়ির ভিতরে ঢুকে নিজের রুমের দিকে যেতে লাগলো। তখনই পিছন থেকে তার আব্বু বলে উঠল, দাঁড়াও সায়ান। সায়ন বাবার কথায় দাঁড়িয়ে পিছনে ফিরে বলল, কিছু বলবে আব্বু? শাহজাদ চৌধুরী গম্ভীর মুখে বলে উঠলেন, কি শুরু করে দিয়েছো তুমি এইসব? কি করেছে আব্বু? নর্মালভাবে উত্তর দিল সায়ন, যেন কিছুই হয়নি। কি করনি সেটা বলো। তোমার একটা ভুলের জন্য কয়জন বিপদে পড়ছে দেখছো। তুমি আগেই বলে দিতে যে তুমি নিশাকে বিয়ে করবে না, নুসাকে বিয়ে করবে, তাহলে কি এত কিছু হতো? আর নুসা যদি না চায় বিয়ে করতে, এখানে জোর করার কি আছে? দেশে কি আর মেয়ে নাই? তোমার একটা ভুলের জন্য কত কিছুই হতে পারতো। কিছুদিন যাবৎ যা কিছু হচ্ছে একটা সিনেমাকেও ফেল করে দেবে। আব্বু তুমি না বুঝে একদম কথা বলো না। সায়নের এমন নর্মাল কথায় যেন সহ্য হচ্ছে না শাহজাদ চৌধুরী, তাই তেড়ে গিয়ে বললেন, কি বুঝি না আমি? সেই বিয়ের দিন থেকে এই একটা কথাই বলে যাচ্ছ, আমি বুঝি না কিছু। এতই যখন বুঝি না, তাহলে বোঝাইয়ে বলো কি সমস্যা, এত কিছুর মানে কি? আব্বু সময় আসলে সব বুঝতে পারবে। আমার কোনো সময়ের দরকার নাই, আমি এখানে জানতে চাই এইসবের মানে কি? কেন এত নাটক? কি কারণে এমন করছো? আব্বু কোনো কথা নয়, সবটাই এখন বলতে হবে আমাকে। আব্বু কোনো কারণ নেই এমন করার। তাহলে? তাহলে কি? নিশি রিফাত মানে আমার বন্ধু, মনে আছে? তাকেই ভালোবাসে, কিন্তু নিশির বাবা তো তা কোনোদিনও মানবে না, কারণ রিফাত ভালো একটা চাকরি করলেও তার ফ্যামিলিটা কিন্তু ততটাও সচ্ছল না। তুমি তো জানো নুসার বাবা চায় বড় ঘরে তার মেয়েদের বিয়ে দিতে। তাই আমি প্ল্যান করেছিলাম বিয়ের দিন আমি নুসাকে বিয়ে করলে রিফাতকে কোনো একটা ভাবে নিশির সাথে বিয়ে দিতে বেশি একটা সমস্যা হবে না। কিন্তু নুসা কি করলো? সে তো পালিয়ে গেল আমাকে মাফিয়া বলে। আব্বু তুমি তো জানো আমি রাগ কন্ট্রোল করতে পারি না, তারপরও আমি নুসাকে কিছুই করিনি। নুসার জায়গায় অন্য কেউ বললে হয়তো এতক্ষণে সে আর দুনিয়াতেই থাকতে পারতো না। সেই জায়গায় নুসা তো শুধু ফুপির হাতে কয়েকটা থাপ্পড় খেয়েছে। সায়ান, তুমি কিন্তু অন্যভাবেও রিফাত আর নিশিকে এক করে দিতে পারতে। এই প্ল্যানটা না করে কি লাভ হলো বলো তো? রিফাত নিশির বিয়ে হলো না, আবার তোমার নুসার বিয়ে হলো না, বরং আরো পরিস্থিতি খারাপ হয়েছে। নিশি তো কিছুক্ষণ আগে ফোন দিয়ে বলেছে তুমি যাতে ওই বাড়িতে না যাও। নিশি আর নুসার জীবন নাকি বরবাদ করে দিছো।
সাজাদ চৌধুরীর কথা শুনে সায়ন মুচকি হাসি দিয়ে নিজের রুমের দিকে যেতে যেতে বলল, সেটা তো পরে দেখা যাবে। যাই নাকি না যাই? রাতের বেলা রুমের ভিতরে শুয়ে আছে নুষা। প্রচণ্ড শীত করছে, বোঝা যাচ্ছে জ্বর আসবে। সন্ধ্যার সময় ছাদ থেকে নেমে নামাজ না পড়ে ইচ্ছাকৃতভাবে গোসল করেছে, যাতে এমন একটা রোগ হয় যাতে সে মারা যায়। আত্মহত্যা তো মহাপাপ, তা না হলে সে আত্মহত্যাই করত। তার মা যে বলেছে তার মতো এমন মেয়ে বেঁচে থাকার কোনো মানেই হয় না। প্রচণ্ড খিদা লাগছে, তারপরে সে খাবে না। নিশি অনেকবার বলেছিল খাওয়ার জন্য, কিন্তু নুষার খিদে নেই বলে চলে এসেছে। তার আব্বু বাসায় এসে তাকে বাহির থেকে অনেকবার ডেকেছে। উনি 3 সন্তান থেকে নুষাকে একটু বেশি আদর করে। নুষা যে একদম মনের মতোই হয়েছে। নুষার বাবা নুষার দাদুর খুব ভক্ত ছিল, মা ছাড়া আর কিছুই বুঝতেন না উনি। নুষাকে তো ছোট আম্মু বলে ডাকে, নিশিকে ডাকে নিশির আম্মু। মেয়েদেরকে ছেলে থেকেও বেশি ভালোবাসে, আর তারিন বেগম মেয়েদের থেকে নিজের ছেলে নিশাদ আর সায়নকে বেশি ভালোবাসে। নিশাদের থেকে বেশি গুরুত্ব দেয় সায়নের কথাকে। ওনার মতে সায়ন খুব বুদ্ধিমান একজন মানুষ। যত রাত হচ্ছে নুষার অবস্থা তত খারাপের দিতে যাচ্ছে। কিন্তু নুষা তো একবারের জন্য কাউকে ডেকে বলেনি। তার ডাকলেও বলেছে তার ঘুম পেয়েছে। অতিরিক্ত যন্ত্রণাদায়ক থাপ্পড়, আবার অসময় গোসলের কারণে সারা শরীর ব্যথা করেছে, আবার ক্ষুধার কারণে মাথা ব্যথা করেছে। নুষা এই একটা অভ্যাস, বেশি ক্ষুধা লাগলে মাথা অসম্ভব পরিমাণে ব্যথা করে কিছু ভালো লাগছে না, দেখেও পাচ্ছে না কয়টা বাজে, চোখে ঘুমেও আসছে না। রুমে একটা ঘড়ি আছে, কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে। কি করবে বুঝতে পারছে না, শীতের কারণে উঠতে পারছে না, চোখ দুটো জ্বলে যাচ্ছে। বিছানায় চোখ বন্ধ করে কম্বল দিয়ে নিজেকে পেঁচিয়ে কোনো রকম শুয়ে আছে। শীত যেন তার কমছেই না। অনেকক্ষণ ধরে চোখ বন্ধ করে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছে সে খেয়ালে করেনি। যখন নুষার ঘুম ভেঙে যায় তখন খেয়াল করলো এটা তার রুম না, ছোট্ট একটা বেডে শুয়ে আছে। তার পাশে সায়নার একটা ডাক্তারি ড্রেস পরা একটা লোক ইঞ্জেকশন নিয়ে কিছু একটা করছে আর সায়নের সাথে কথা বলছে। নুষা যে চোখ খুলেছে সেটা একজনও লক্ষ্য করেনি। নুষা চারপাশে তাকে বুঝতে পারলো যে এটা হসপিটালের ভিতরে কোনো একটা রুমের মধ্যে আছে, কিন্তু অবাক হচ্ছে এখানে আসলো কিভাবে, আর সায়রে বা তার পাশে কেন। এসব ভাবতে ভাবতেই শোয়া থেকে উঠার চেষ্টা করলো, কিন্তু তার শরীর এতটাই দুর্বল হয়েছে যে তার সম্ভব হলো না। শরীরে কোনো শক্তি পাচ্ছে না। হাতে সুই দেওয়ার উপরে তাকিয়ে দেখে স্যালাইন দিচ্ছে। হঠাৎ সায়নের চোখ যায় নুষার দিকে। নুষা ওঠার চেষ্টা করছে, তা দেখে তাড়াতাড়ি নুষার কাছে গিয়ে নুষাকে ধরতে নিবে, তার আগে নুষা কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, একদম চবে না আমায়, আমি একাই উঠতে পারি। নুষার কথায় সায়ন নুষাকে পাত্তা না দিয়ে নুষাকে উঠিয়ে বসিয়ে দিল। তারপর বলল, কেন বাঁচালেন আমায়? যেটা করতে পারবা না সেটা নিয়ে একদম জোর দেখাবা না, এতে নিজেরই লস হবে। আমাকে বাঁচালেন কেন? আমাকে বাঁচালেন কেন? মরে যেতাম, সব শান্তি হয়ে যেত। নুষা, সামান্য জ্বরে কেউ মরে না। না মরলেও হসপিটালে কেন আনলেন? তোমার আম্মু আব্বু তোমার জন্য কান্না করছিল, তাই নিয়ে আসছি। আর জ্বরে তো মরবা না, তোমার বাবার টাকাগুলো নষ্ট করবা, তাই এসব করার কথা একদম চিন্তা করবে না। তোমার উপর আরও রেগে আছে তোমার আম্মু, না খেয়ে হালকা জ্বরে কেউ মরে না। এখন চুপচাপ ঘুমাও, ডাক্তার ইঞ্জেকশন দিয়ে দিবে। বলে সায়ন উঠে দাঁড়ালো আর ডাক্তার ইঞ্জেকশন পোষ করে দিল। কিছুক্ষণের মাঝে নুষা আবারও ঘুমিয়ে পড়ল। নুষা ঘুমিয়ে পড়তে ডাক্তার বলে উঠল, ডক্টর সায়ন, আপনি ম্যামকে মিথ্যা কেন বললেন? সায়ন ডাক্তারের কথা কিছু না বলে বাইরে আসতে আসতে বলল, আপনাদের ম্যাম আমাকে ঘৃণা করে। আর দাঁড়ালো না, কেবিন থেকে বের হয়ে গেল। আর ভাবতে লাগলো ওই সময়টা যখন জানতে পারে নুষার অবস্থা খারাপ, সায়ন সকালের দিকে মোবাইল রুমে রেখে বাইরে চলে গিয়েছিল হাঁটাহাঁটি করতে, ব্যায়াম করতে। 7টার দিকে রুমে আসলে দেখে মোবাইলে রিং করছে। তাড়াতাড়ি গিয়ে মোবাইলটা ধরে দেখে নিশাতের নাম্বার থেকে ফোন আসছে। সকাল সকাল নিশাতের ফোন দেখে অনেকটা অবাক হয়ে যায় সায়ন। ওই বাড়িতে কোনো বিপদ হলো না তো? তাড়াতাড়ি ফোন রিসিভ করতে যা শুনলো এখানে আর দাঁড়িয়ে থাকতেই পারিনি। তাড়াতাড়ি রুমে শার্টটা পরিয়ে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। নিচে সাজাদ চৌধুরী চা খাচ্ছিল। সায়নকে নামতে দেখে জিজ্ঞাসা করলো, কি হলো? এইভাবে তাড়াতাড়ি করে কোথায় যাচ্ছ? হসপিটালে যাচ্ছি।
সাজাদ চৌধুরী কিছু বলার আগে সায়ন বাড়ি থেকে বাইক নিয়ে বের হয়ে রওনা দিল নৌশাদের বাড়ির উদ্দেশ্যে। তখন নিশাদ ফোন করে বলেছিল। নুষার কোনো সারা শব্দ না পেয়ে রুমের দরজা ভেঙে রুমে ঢুকে দেখে নুষা অচেতন অবস্থায় পড়ে আছে। চোখ মুখে পানি দিয়েও জ্ঞান ফেরাতে পারছে না। তাই নুষাকে নিয়ে তারা তাড়াতাড়ি হসপিটালে যাচ্ছে। তাই সায়ন তাড়াতাড়ি সেখানে যায়। গিয়ে দেখে ডাক্তার তার চেক আপ করছে, সেলাইন দিচ্ছে। সায়ন তাকে জিজ্ঞাসা করে বলল, নুষার কি হয়েছে? ডাক্তার সায়নকে দেখে অবাক হয়ে বলল। আরে ডাক্তার সায়ন যে, কেমন আছেন? ডাক্তারের কথায় সায়ন ধমক দিয়ে বলল, পরে বলবো কেমন আছি, আগে রোগীকে দেখেন কি অবস্থা এখন। অবস্থা বেশি একটা ভালো না, আর একটু দেরি করলে হয়তো বড় একটা সমস্যা হতে পারতো। 104 ডিগ্রি সেলসিয়াস জ্বরের তাপমাত্রা, তাছাড়া অনেকক্ষণ যাবৎ হয়তো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি, তাই উনার অনেকটা রিস্কি হয়ে পড়েছে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন?